প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি করোনার এই মহামারীর তৃতীয় ঢেউয়ে তোমরা সবাই সুরক্ষিত এবং ভালো আছো। আমরাও ইনশাআল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ ব্যবস্থাপনার নীতি সম্পর্কে। ব্যবস্থাপনার যে নীতি আছে, আমরা জানি আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেল 1916 সালে তার লিখিত অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়ালি ইট জেনারেল গ্রন্থে উনি ব্যবস্থাপনা সম্পর্কে মোট 14টি নীতির কথা আলোচনা করেছেন। যে 14টি নীতি আজও সারা বিশ্বে সার্বজনীনভাবে সবার কাছে সমুদ্রিত হয়ে আসছে। সেই নীতি নিয়েই আজকে আমরা আলোচনা করব। এই মূল নীতি জানার আগে আমরা জেনে নেব আসলে নীতিটা কি। নীতি বলতে কোনো কাজের নির্দিষ্ট নিয়ম বা সাধারণ পথ নির্দেশনাকে বুঝে থাকে। তাহলে কি বললাম, যে নীতি বলতে কোনো কাজের সুনির্দিষ্ট নিয়ম বা পথ নির্দেশনাকে নীতি বলা হয়। আবার যদি বলি ব্যবস্থাপনার নীতি কি, তাহলে ব্যবস্থাপনার নীতি বলতে ব্যবস্থাপনা সংক্রান্ত মৌলিক সত্য বা বিবৃতিকে বোঝায়, যা প্রতিষ্ঠানের সমস্যা সমাধান ও সিদ্ধান্ত নিতে পথ নির্দেশ করে। এটা আসলে আমরা নীতি বোঝাই। তাহলে এখন আমরা আলোচনা করব যে হেনরি ফেল প্রদত্ত যে 14টি মূল নীতি আছে, সেই 14টি নীতি নিয়েই আমরা আজকের আলোচনা করব। তার ভিতরে প্রথম যে নীতিটি আছে সেটা হচ্ছে কার্য বিভাজনের নীতি। কার্য বিভাজনের নীতি। প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করি কার্য বিভাজনটা কি। কার্য বিভাজন, কার্য বলতে আমরা সাধারণত বুঝি কাজকে, বোঝানো হয়েছে বিভাজন মানে ভাগ করা। অর্থাৎ কাজের প্রকৃতি অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানের কাজকে প্রকৃতি অনুযায়ী ভাগ করে প্রতিটা ভাগের দায়িত্ব যদি একজন বিশেষজ্ঞ কর্মীর উপর অর্পণ করা হয়, তাহলে সেইটাকে আমরা বলে থাকি কার্য বিভাজনের নীতি। অর্থাৎ প্রতিষ্ঠানের কাজগুলোকে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে একজন বিশেষজ্ঞ ব্যক্তির উপর যদি কোনো কাজের দায়িত্ব অর্পণ করা হয়, তাহলে ওই বিশেষজ্ঞ ব্যক্তি একই কাজ বারবার করার কারণে তার কাজের দক্ষতা এবং যোগ্যতা বৃদ্ধি পায়, যার ফলে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্জন করতে সহায়ক ভূমিকা পালন করে। এরপর আসি আমরা 2 নম্বর আছে কর্তৃত্ব ও দায়িত্ব সমতা বিধানের নীতি। সমতা বিধানের নীতি। কর্তৃত্ব ও দায়িত্ব সমতা বিধানের নীতি। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করি কর্তৃত্ব আর দায়িত্ব দুটো আলাদা জিনিস। কর্তৃত্ব বলতে আমরা কি বুঝি, যে কর্তৃত্ব বলতে সাধারণত একজন ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ নির্দেশ দানের ক্ষমতা এবং কোনো বিষয়ে যদি কেউ ভুল করে তার শাস্তি প্রদানের বৈধ ক্ষমতাকে বলা হয় কর্তৃত্ব। পক্ষান্তরে দায়িত্ব বলতে অধীনস্থ কর্মীদের তাদের উপর যে দায়িত্ব অর্পণ করা হয় তার সঠিক জবাবদিহিতাকে সাধারণত দায়িত্ববোধ বলা হয়। অর্থাৎ যে কর্তৃত্ব বলতে আদেশ দানের ক্ষমতা, আর দায়িত্ব বলতে জবাবদিহিতার বাধ্যবাধকতাকে বোঝায়। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের অধীনস্থদেরকে যখন তার কোনো দায়িত্ব অর্পণ করা হয়, তাকে সেই পরিমাণ তাকে কর্তৃত্ব বা ক্ষমতা অর্পণ করার নীতিকেই কর্তৃত্ব এবং দায়িত্ব সমতা বিধানের নীতি বলা হয়। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করি কোনো প্রতিষ্ঠানে কোনো অধীনস্থ কর্মীকে যদি অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় কিন্তু ক্ষমতা না দেওয়া হয়, তাহলে সে কাজ করতে পারবে না। আবার অতিরিক্ত ক্ষমতা বা কর্তৃত্ব প্রদান করা হয়েছে কিন্তু দায়িত্ব কম, সেখানেও সে সুষ্ঠুভাবে কাজ করতে পারবে না। আবার কর্তৃত্ব যদি বেশি হয়ে যায়, যদি কোনো অধীনস্থ কর্মীর হাতে যদি অধিক ক্ষমতা চলে যায়, তাহলে সেখানে সেই প্রতিষ্ঠানের অনেক সময় ক্ষমতার অপব্যবহারের সম্ভাবনা থাকে। এই কারণে কর্তৃত্ব এবং দায়িত্ব
অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে, অর্থাৎ দায়িত্ব এবং কর্তৃত্বর সমতা বিধান থাকতে হবে, তা না হলে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এই কারণে কর্তৃত্ব এবং দায়িত্ব সমতা বিধানের নীতির কথা বলা হয়েছে। 3 নম্বর আছে নিয়মানুবর্তিতা। নিয়মানুবর্তিতা। প্রিয় শিক্ষার্থী, নিয়ম কানুন, একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে তার অনেকগুলো নিয়ম থাকে, অর্থাৎ প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যে নিয়মগুলো থাকে সেই নিয়মগুলো যথাযথভাবে সুশৃঙ্খলার সাথে মেনে চলার নীতিকে নিয়মানুবর্তিতা বলা হয়। নিয়মানুবর্তিতা বলা হয়, অর্থাৎ অধীনস্থ কর্মীরা তার ঊর্ধ্বতন কর্মীদের সাথে যথাযথ আচরণ, তাদের প্রতি শ্রদ্ধাবোধ এবং তাদেরকে সম্মান জানানোকেই আসলে কি নিয়মানুবর্তিতার নীতি বলা হয়ে থাকে। যদি কোনো প্রতিষ্ঠানে নিয়ম কানুন না থাকে, সুশৃঙ্খলভাবে সেখানে প্রতিষ্ঠান পরিচালিত না হয়, তাহলে সেই প্রতিষ্ঠান কখনো তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। এরপর আসি আমরা 4 নম্বর, আদেশের ঐক্য নীতি। 4 নম্বর আছে আদেশের ঐক্য নীতি। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করি আদেশের ঐক্য নীতি। ঐক্য শব্দের অর্থ হচ্ছে এক। আদেশ মানে আমরা বুঝি আদেশ দান, আদেশ নির্দেশ, এগুলোকে বোঝানো হয়ে থাকে। আদেশের ঐক্য নীতি হেনরি ফেল লক্ষ্য করছেন তা কোনো প্রতিষ্ঠানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, একজন অধীনস্থ কর্মী একই সময়ে শুধুমাত্র একজন ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন করবে। আসলে এই নীতিকেই আদেশের ঐক্য নীতি বলা হয়। কি বললাম? যে একই সময়ে একজন অধীনস্থ কর্মী শুধুমাত্র একজন ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন করবে, সেই নীতিকেই আদেশের ঐক্য নীতি বলা হয়েছে। এই কারণে হেনরি ফেল প্রতিষ্ঠানে দ্বৈত অধীনতা বা ডুয়েল সাবঅর্ডিনেশন শুড বি অ্যাভয়েডেড, এই কথাটি উনি ব্যবহার করেছেন। ডুয়েল সাবঅর্ডিনেশন শুড বি অ্যাভয়েডেড, অর্থাৎ দ্বৈত অধীনতা পরিহার করার কথা বলা হয়েছে। কারণ হচ্ছে অধীনস্থ কর্মীরা সবসময় স্বাধীনভাবে কাজ করতে চায়। আমরা যদি উদাহরণ দিই যে একজন পিয়ন, আমি কথা বললাম তাকে যে তুমি এই কাজটা করে আসো, একই সময় আমার পদমর্যাদা আর একজন কর্মকর্তা যদি সেও বলে তুমি এই কাজটা করো, তাহলে আসলে ওই পিয়ন দুইজনের কাজ একসাথে করতে কখনোই পারে না। এই কারণেই হেনরি ফেল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই প্রতিষ্ঠানে এই দ্বৈত অধীনতা পরিহার করার কথা বলেছেন। প্রিয় শিক্ষার্থী, এবার লক্ষ্য করি আমরা নির্দেশনার ঐক্য নীতি। 5 নম্বর আছে নির্দেশনার ঐক্য নীতি। আগে পড়লাম আমরা আদেশের ঐক্য, এবার আছে নির্দেশনার ঐক্য। প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা লক্ষ্য থাকে, সেই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য অগণিত নির্দেশনা দেওয়া হয়। এই জন্যই সেই লক্ষ্য, প্রত্যেকটা নির্দেশনা যাতে একটি মাত্র লক্ষ্যকে কেন্দ্র করে আবর্তিত হয়, সেই নীতিকে নির্দেশনার ঐক্য নীতি বলা হয়। তাহলে লক্ষ্যটা স্থির করে সেই লক্ষ্য অর্জন করার জন্য বিভিন্ন বিভাগ উপবিভাগের সকল কর্মকর্তা কর্মচারীর কর্মপ্রচেষ্টা যেন একটা মাত্র লক্ষ্য কেন্দ্রিক হয়, সেই নীতিকে নির্দেশনার ঐক্য নীতি বলা হয়। এরপর আমরা একটু দেখি 6 নম্বর, সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগ। ব্যক্তি স্বার্থ ত্যাগ বা বিসর্জন। সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থে ত্যাগ বা বিসর্জন। প্রিয় শিক্ষার্থী, আসলে একটা প্রতিষ্ঠানের বৃহৎ স্বার্থকে অর্জন করার জন্য ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করার নীতিকেই সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগের নীতি বলা হয়েছে। অর্থাৎ আমি যদি আমার নিজের
ভালো মন্দকে বেশি গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানের ভালো মন্দ না দেখি, তাহলে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এই জন্য হেনরি ফেল এই কথাটি অত্যন্ত গুরুত্বের সাথে বলেছেন যে প্রতিষ্ঠানের স্বার্থকে সবার আগে বড় করে দেখার নীতিকেই সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ বিসর্জনের নীতি বলা হয়েছে। এরপর আছে তোমার 7 নম্বর পারিশ্রমিকের নীতি। পারিশ্রমিক, আমরা সবাই চাই আমার যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা অনুযায়ী প্রতিষ্ঠান আমার ন্যায্য পারিশ্রমিক দিক। যদি আমাকে যোগ্যতা অনুযায়ী, দক্ষতা অনুযায়ী পারিশ্রমিক প্রদান না করে, তাহলে আমি কখনোই সুষ্ঠুভাবে আমার সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী আমি কাজ করতে পারবো না। এই কারণে হেনরি ফেল বলছে একজন কর্মীকে সে যার যতটুকু যোগ্যতা আছে, যত সময় সে কাজ করে, সেই কাজের প্রকৃতি অনুযায়ী তাকে পারিশ্রমিক প্রদান করতে হবে। এই নীতিকেই আসলে পারিশ্রমিকের নীতি বলা হয়। এরপর আছে সাম্যতা। সাম্যতা, প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করি সাম্যতা শব্দের অর্থ হচ্ছে সমান। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তার অধীনে যত অধীনস্থ কর্মচারী থাকে তাদের সকলকে সমান চোখে দেখা, সমান চোখে দেখার নীতিকেই আসলে সাম্যতা বলা হয়েছে। অর্থাৎ অধীনস্থ কর্মী একই সাথে দেখা গেল 2 জন কর্মী একই ধরনের অপরাধ করেছেন, একজনকে আমি শাস্তি দিলাম, আর একজনকে আমি তাকে মাফ করে দিলাম, তাহলে এটাকে আসলে হলো না। কারণ আমি ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে আমার উচিত আমার অধীনস্থ যারা আছে সবাইকে সমান চোখে দেখা। এই নীতিকেই আসলে সাম্যের নীতি বলা হয়। এরপর আছে কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণের নীতি। কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণের নীতি। 9 নম্বর হচ্ছে কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ নীতি। কেন্দ্রীকরণ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তা তার প্রতিষ্ঠানের সকল ক্ষমতা নিজের কাছে রেখে প্রতিষ্ঠান পরিচালনার নীতিকেই কেন্দ্রীকরণ বলা হয়। কি বললাম? যে প্রতিষ্ঠান একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তার অধীনস্থ সকল কাজের ক্ষমতা সে নিজে রেখে যদি প্রতিষ্ঠান পরিচালনা করে, তখন সেটাকে বলা হয় কেন্দ্রীকরণ। আর বিকেন্দ্রীকরণ হচ্ছে কর্মকর্তা বা ঊর্ধ্বতন কর্মকর্তা যখন তার সকল ক্ষমতা নিজের কাছে না রেখে পর্যায়ক্রমে প্রত্যেক সেক্টরে প্রত্যেক অধীনস্থ কর্মীর কাছে সেইগুলো ভাগ করে দিয়ে কার্য পরিচালনা করে, সেই নীতিকে বলা হয় বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণের সুবিধা কি সুবিধা হতে পারে? কারণ একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সকল সময় সকল কাজ করতে পারে না, তার অধীনস্থ যারা থাকে তাদেরকে যদি দিয়ে কাজ করানো হয়, তাহলে প্রত্যেকটা কাজের তার গুরুত্ব বাড়ে। সে প্রতিষ্ঠানের কর্মীরা মনে করে না আমার প্রতিষ্ঠানে আমার গুরুত্ব বেড়েছে। এই কারণে এই বিকেন্দ্রীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নীতি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখি জোড়াময় শিকলের নীতি। দশ নম্বর আছে জোড়াময় শিকল। জোড়াময় শিকলের নীতি। প্রিয় শিক্ষার্থী, জোড়া মানে আমরা বুঝি মই মানে বাসই, একটার সাথে আর একটা লেয়াজও থাকে। হেনরি ফেল প্রত্যেকটা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে অধীনস্থ কর্মী পর্যন্ত সকল পর্যায়ের নির্বাহীদেরকে, সকল পর্যায়ের অধীনস্থদেরকে একই শিকলের আওতায় আবদ্ধ করার নীতিকেই জোড়াময় শিকলের নীতি বলা হয়। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ উপবিভাগ থাকে, তার অধীনস্থ যে সমস্ত কর্মী থাকে প্রত্যেকটা কর্মী কোনো না কোনো শিকলের সাথে শৃঙ্খলিত থাকে। এই নীতিকে জোড়াময় শিকলের নীতি বলা হয়। এরপর আছে শৃঙ্খলার নীতি। শৃঙ্খলার নীতি। প্রিয় শিক্ষার্থী, শৃঙ্খলা একটা প্রতিষ্ঠানের যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় নিয়োগ দান করা,
যোগ্য বস্তুকে উপযুক্ত স্থানে স্থাপন করার নীতিকেই শৃঙ্খলার নীতি বলা হয়। একজন পিয়নকে যদি ঊর্ধ্বতন কর্মকর্তা চেয়ারে বসানো হয় বা যার যোগ্যতা আসে তাকে যদি তার যোগ্যতার থেকে আরও অনেক নিচের পদে কর্মীর পদে নিয়োগ করা হয়, তাহলে ওই প্রতিষ্ঠান কখনোই তার লক্ষ্যে পৌঁছাতে পারে না। এই কারণে শৃঙ্খলা, একটা প্রতিষ্ঠানে কখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়, কখন আমাদের দেশে দেখা যায় যে অনেক সময় অধিকাংশ প্রতিষ্ঠানে বা বিশেষ সময় শ্রমিক অসন্তোষ দেখা দেয়, সেটা এই কারণে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় নিয়োগ না দেওয়ার কারণে, উপযুক্ত বস্তুকে উপযুক্ত স্থানে স্থাপন না করার কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা হলে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। প্রিয় শিক্ষার্থী, আমরা এরপরে দেখব চাকুরির স্থায়িত্বকরণের নীতি। চাকুরির 12 নম্বর আছে চাকুরির স্থায়িত্বকরণের নীতি। হেনরি ফেল লক্ষ্য করছেন, আসলে কর্মীরা যদি চাকরি করার সময় যদি মানসিকভাবে স্যাটিসফাইড বা না থাকে, তাহলে আসলে সে কাজ করতে পারে না, তার মন মানসিকতার সাথে সে কাজ করতে পারে না। এই জন্যই চাকুরির স্থায়ীকরণের প্রয়োজন। অর্থাৎ আমি যদি মনে করি সকালবেলা যে আমার চাকরি আছে কি নাই এটা নিয়ে আমি যদি টেনশন করি, তাহলে আমার লক্ষ্য বা আমার যে কাজ, সেই কাজটা আমি সুষ্ঠুভাবে বা সুশৃঙ্খলভাবে করতে পারবো না। এই কারণে সবার আগে অধস্তন কর্মীদের বা কর্মকর্তাদের চাকরির নিরাপত্তার ব্যবস্থাটা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যই হেনরি ফেল চাকরির স্থায়িত্বকরণের নীতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেছেন। এরপর আছে 13 আছে উদ্যোগ গ্রহণ। উদ্যোগটা কি আমরা জানি সবাই, যে কোনো প্রতিষ্ঠানের নতুন চিন্তা চেতনা নিয়ে কোনো কাজ করার নাম আছে উদ্যোগ, উদ্যোগের নীতি। এবং সর্বশেষ যেটা আছে একতাই বল, স্পিড ডি ক্রফটস। এটা হচ্ছে একটি ইংরেজি শব্দেই বলা হয়েছে স্ট্রেংথ ইজ। প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করি সর্বশেষ একতাই বল, অর্থাৎ প্রতিষ্ঠানে যদি একতা না থাকে, সকল মানুষের কর্মপ্রচেষ্টা যদি একটাকে লক্ষ্যকে কেন্দ্র করে না করা হয়, তাহলে বা সকলের কর্মপ্রচেষ্টা যদি সুশৃঙ্খলভাবে না করা হয়, তাহলে সেই প্রতিষ্ঠান কখনোই এটা তার লক্ষ্যে পৌঁছাতে পারে না। প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে ব্যবস্থাপনার যে 14টি নীতি পড়লাম, এটা আমরা সুন্দর করে ভালোভাবে দেখব। এর ভিতর থেকে অধিকাংশ বিশেষ কয়েকটি নীতি আছে, যেমন কার্য বিভাজনের নীতি, জোড়াময় শিকলের নীতি, আদেশের ঐক্য নীতি, নির্দেশনার ঐক্য নীতি, তারপরে কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ নীতি। এই নীতিগুলোই আমাদের সব সময় দেখা যায় যে সৃজনশীল প্রশ্ন, এই প্রশ্নগুলো আসে। আমরা খেয়াল করব সেদিকে। এই প্রশ্নটা আরও একটু সুন্দর করে যে নীতিগুলো আছে আমি পড়ালাম ব্যবস্থাপনার, এই নীতিগুলো বাদেও হেনরি ফেল আরও কিছু নীতির কথা বলে আছে, সেই নীতিগুলো আমরা একটু লক্ষ্য করব। যেমন হচ্ছে সাম্যতার নীতি আছে বা তোমার নিরাবিচ্ছিন্নতার নীতি আছে। এই নীতিগুলো আমরা পড়বো ভালো করে। প্রিয় শিক্ষার্থী, আজ আমাদের এই ক্লাস এখানে শেষ করব। যাওয়ার আগে আবারও বলছি যে এই করোনার অতিমারির 3য় ঢেউয়ে তোমরা সবাই সুরক্ষিত থাকবে, স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলবে এবং অবসর টাইমে অন্তত যতটুকু সময় পারো অনলাইন ক্লাসগুলো দেখার চেষ্টা করবে এবং আমাদের সাথে সর্বসময় যোগাযোগ করার চেষ্টা করবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে। আল্লাহ হাফেজ।